হ্যাঁ, মাত্র 119 রান করে আমাদের সাথে জিতবে। দিলাম তো প্যান্ট খুলে, যা বিরাটকে গিয়ে বল বাড়িতে লুডো খেলতে। ক্রিকেটের আসল কিং আমাদের বাবর। স্টেডিয়ামে ঠিক এরকমভাবেই পাকিস্তানিরা ভারতীয় দর্শকদের বেছে বেছে অপমান করছিল। তাদের পৈশাচিক উল্লাস আর ভারত বিরোধী স্লোগান আমাদের ক্রিকেট ফ্যানদের চোখে জল এনে দিল। টি-20 ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের কাছে 119 রানে অল আউট হয়ে গোটা ভারত যখন জেতার আশা ছেড়ে দিয়েছিল, ঠিক তখনই মাঠে পা রাখলেন রোহিত শর্মা আর তার গোটা বাহিনী। রোহিত একবার পাকিস্তানের দিকে চোখ তুলে তাকাতেই ভারতীয় দর্শকরা উঠে দাঁড়ালো। তারা বুঝে গেল পিকচার এখনো বাকি আছে। নমস্কার বন্ধুরা, শুরু হচ্ছে আমাদের আজকের থ্রিলার এপিসোড শেষ হাসি। নিউ ইয়র্কে সেদিন আকাশটা সকাল থেকেই মেঘলা ছিল। পিচ রিপোর্টে স্পষ্ট বলা হচ্ছিল যারা প্রথমে বোলিং করবে তাদের অ্যাডভান্টেজ খুব বেশি থাকবে। ভারত বনাম পাকিস্তান ম্যাচ, আর তার মধ্যে যদি এরকম রিপোর্ট সামনে আসে তাহলে যে কারোরই ভয় পাওয়ার কথা। আর কিছুক্ষণের মধ্যেই এই ভয় সত্যি হয়ে দাঁড়ালো, কারণ টসে জিতে পাকিস্তান প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিল। সেদিন পাকিস্তানি টিমে নাসিম শাহ, মোহাম্মদ আমির, হ্যারিস রফ, শাহিন শাহ আফ্রিদির মতো এক একটা খতরনাক সব বোলার ছিল। আর এদের অহংকারে পাকিস্তানি ফ্যান্সরা যেন প্রথমেই ম্যাচ জিতে গেছে ভেবে উল্লাস শুরু করে দিল। সব মিলিয়ে কন্ডিশনটা ভারতের জন্য একেবারেই ভালো ছিল না। কিন্তু এই সব কিছু ভুলে যখন রোহিত আর বিরাট ওপেনিং করতে মাঠে নামলেন, দর্শকদের ইন্ডিয়া ইন্ডিয়া স্লোগান সব ভয়কে দূর করে দিল। ম্যাচের প্রথম ওভারেই রোহিত শর্মা শাহিন শাহ আফ্রিদিকে একটা বিশাল ছক্কা মেরে বুঝিয়ে দিল, তোমরা যতই বাড়াবাড়ি করো রোহিত আজ ঝড় তুলবে। গ্যালারিতে তখন ভারতীয় পতাকা উঠছে। মনে হচ্ছিল আজ হয়তো স্কোরবোর্ডে একটা রানের পাহাড় দেখতে পাবো আমরা। রোহিতের এই 6 দেখে পাকিস্তানি দর্শকরা জাস্ট হাঁ করে তাকিয়েছিল। তারা ভাবতেও পারেনি যে শুরুতেই রোহিত শর্মা এভাবে একটা 6 মেরে দেবে। কিন্তু আমাদের এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না, কারণ প্রথমেই বলেছিলাম আকাশ মেঘলা, পিচে বোলাররা সাহায্য পাবে। ঠিক সেটাই হলো। তৃতীয় ওভারে নাসিম শাহ এসে পুরো মুডটাই খারাপ করে দিল। নাসিম শাহর একটা স্লাইড অফ স্টাম্পের বাইরের বলে বিরাট কোহলি ড্রাইভ মারতে গিয়ে ক্যাচ দিয়ে বসলেন। গোটা গ্যালারি সেকেন্ডের মধ্যে শান্ত হয়ে গেল। শুধু শোনা যাচ্ছিল পাকিস্তানি ফ্যানদের আওয়াজ। যে বিরাট কোহলি পাকিস্তানের জন্য সারা জীবন ত্রাস হয়েছিল, যে পাকিস্তানের ড্রেসিং রুমে একাই আতঙ্ক ছড়াতো, সেই বিরাট মাত্র 4 রান করে প্যাভিলিয়নে ফিরছে, এটা আমরা কেউ কল্পনাই করতে পারিনি। পাকিস্তানি বোলাররা তখন এমনভাবে লাফালাফি করছিল যেন তারা পুরো ইন্ডিয়ান টিমকে আউট করে ফেলেছে। বিরাটের উইকেট পাওয়াটা তাদের কাছে ছিল বামন হয়ে চাঁদে হাত দেওয়ার মতো। নাসিম শাহ বিরাট কোহলিকে উদ্দেশ্য করে এমনভাবে সেলিব্রেশন করছিল যেন বিরাটকে এসব ব্যাটসম্যানই মনে করে না। কিন্তু রোহিত তখনও ক্রিজে ছিলেন। আমরা ভেবেছিলাম অন্তত রোহিত হাল ধরবে, কিন্তু ঠিক তার পরের ওভারেই শাহিন আফ্রিদি আবার কামব্যাক করল। রোহিত শর্মাও একটা ফ্লিক করতে গিয়ে স্কোয়ার লেগে ক্যাচ তুলে দিলেন। স্কোরবোর্ডে তখন মাত্র 19 রান, আর ভারতের দুটো বড় ব্যাটসম্যান রোহিত 13 রান আর বিরাট 4 রান করে আউট। টিম ইন্ডিয়ার 2 সেরা ব্যাটসম্যান যখন শুরুতেই আউট হয়ে যায়, তখন সাধারণ একজন ফ্যানের মনে কি চলতে পারে তা আশা করি আপনি সহজেই বুঝতে পারছেন। 2021 সালের সেই ভয়াবহ স্মৃতি যেন আবার চোখের সামনে ভেসে উঠল। ওদিকে পাকিস্তানিদের উল্লাস তখন চরমে উঠেছে। ওরা একে অপরের সাথে হাত মেলাচ্ছে আর ভারতীয় ফ্যানদের দিকে তাকিয়ে মজা ওড়াচ্ছে। এদিকে বাবর আজমের মুখে তখন বেশ চওড়া হাসি। তারা ভাবছিল ভারতের মেরুদণ্ড তো ভেঙেই দিয়েছি, এখন বাকিদের গুটিয়ে নেওয়া তো সময়ের ব্যাপার। সত্যি বলতে ওই কয়েক মিনিটে আমাদের সবার বুকটা কেঁপে উঠেছিল। মনে হচ্ছিল পাকিস্তান কি তবে আজ সত্যিই আমাদের হারিয়ে দেবে। ঠিক সেই মুহূর্তে ক্রিজে এলেন আমাদের স্পাইডারম্যান ঋষভ পান্থ। পান্থের ব্যাটিং দেখে একটা আলাদাই অনুভূতি হয়, কারণ একদিকে আপনার মনে হবে এই বুঝে আউট হয়ে গেল, আর একদিকে বড় বড় শট দেখে আপনি প্রচুর মজা পাবেন। কিন্তু সেদিন পরিস্থিতিটা মোটে হাসাহাসি করার মতো ছিল না। একপাশে উইকেট পড়ছে, বোলাররা আগুন ঝরাচ্ছে, আর পাকিস্তানি প্লেয়াররা চারিদিক থেকে ঘিরে ধরে স্লেজিং করছে। কিন্তু পান্থ কি আর সেসবের তোয়াক্কা করেন? পান্থ যখন ব্যাটিং শুরু করলেন মনে হচ্ছিল তিনি অন্য কোনো গ্রহে ব্যাটিং করছেন। নাসিম শাহ আর আমির যখন পিচে বল সুইং করাচ্ছিল, পান্থ তখন উল্টাপাল্টা শট খেলে পাকিস্তানিদের মাথাই খারাপ করে দিল। একবার তো এমন হলো আমিরের একটা বল পান্থের ব্যাটের কানায় লেগে স্লিপের ওপর দিয়ে 4 হয়ে গেল। পাকিস্তানি ফিল্ডাররা কপাল চাপড়াচ্ছে আর পান্থের মুখে সেই মুচকি হাসি। বাবর মনে মনে ফোন দিয়ে আসছিল কিভাবে ঋষভ পান্থকে বাগে আনা যায়, কিন্তু সত্যি বলতে সেদিন পান্থের ব্যাটিং স্টাইলটা ছিল একদম ডোন্ট কেয়ার টাইপের। কখনো এক হাতে 6 মারছে, কখনো পিচে শুয়ে পড়ে বল বাউন্ডারির বাইরে পাঠাচ্ছে।
সবচেয়ে মজার ব্যাপার হলো পান্থ সেদিন যেন জমের সাথে পাঙ্গা নিচ্ছিলেন। কেন বলছি? কারণ তিনবার পান্থের ক্যাচ মিস করলো পাকিস্তান। ওদিকে বাবর আজমের মুখটা তখন দেখার মতো ছিল। পান্থকে যতবার আউট করার সুযোগ আসলো ততবার পাকিস্তানিরা সেটা হাতছাড়া করছিল। পান্থ যেন মনে মনে বলছিলেন, যতবার জীবন দিবি ততবার মারবো। সবাই যখন ডিফেন্স করার কথা ভাবছে, পান্থ তখন রিভার সুইপ খেলছেন। এই সাহসটা একমাত্র পান্থের পক্ষে দেখানো সম্ভব। পাকিস্তানি বোলারদের রিদম পুরোপুরি নষ্ট করে দিল সে। বিশেষ করে হ্যারিস রফ যখন বল করতে এলেন, পান্থ তাকে এমন কয়েকটা বাউন্ডারি মারলো যে রফ বুঝতেই পারলো না বলটা কোথায় ফেলবে। পান্থের এই লড়াইটাই ভারতকে তখন একটা ভালো স্কোরে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখাচ্ছিল। পান্থ তো একদিক থেকে লড়াই চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু ক্রিকেট তো শুধু একজন লড়াই করলে হয় না ভাই। পান্থের সাথে অক্ষর প্যাটেল বেশ ভালোই পার্টনারশিপ করে খেলছিল। মনে হচ্ছিল এরা দুইজন ইনিংসটাকে সামলে নিয়ে যাবে। কিন্তু 8 নম্বর ওভারে আবার ছন্দপতন। নাসিম শাহর বলে ক্লিন বোল্ড হয়ে গেল অক্ষর। ইন্ডিয়ার স্কোর তখন 58-3। পাকিস্তানি বোলাররা এবার যেন হিংস্র নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়ল ভারতীয় ব্যাটসম্যানদের ওপর। সূর্যকুমার যাদব, যাকে আমরা মিস্টার 360 ডিগ্রি বলি, যার শট দেখার জন্য সারা দুনিয়া পাগল থাকে, সেদিন তিনি যেন খেলতেই পারলেন না। নাসিম শাহ একটা সাধারণ লেন্থ বলে সূর্য যখন মিড অফে ক্যাচ তুলে দিলেন, তখন মনে হলো আমাদের মিডিল অর্ডারের মেরুদণ্ডটাই ভেঙে গেল। এরপর এলেন শিবম দুবে, আইপিএলের স্টার বয়, একটার পর একটা বড় ছক্কা মেরে যে রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল, সে পাকিস্তানি বোলারদের সামনে এক প্রকার দিশেহারা হয়ে গেল। নাসিম শাহ তাকে যেভাবে নিজের জালে ফাঁসিয়ে কট অ্যান্ড বোল্ড করলেন, সেটা দেখে পাকিস্তানি ফ্যানরা গ্যালারিতে এমন নাচ শুরু করলো যে মনে হচ্ছিল তারা যেন যুদ্ধ জয় করে ফেলেছে। এরপর আসলো সেই মুহূর্ত যেটার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। ঋষভ পান্থ, যে এতক্ষণ ধরে ম্যাচটা টেনে নিয়ে যাচ্ছিলেন, সেও মোহাম্মদ আমিরের বলে একটা সিম্পল ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন। ঋষভকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে প্রেসারে পড়ে আউট হয়েছে। আসলে সেই সময় পাকিস্তানের বোলিংটা ছিল একেবারে কড়া। তারা বুঝতে পেরেছিল এই পিচে শুধু গতির চেয়ে লাইন আর লেন্থটা আসল। আমির আর নাসিম একটার পর একটা ডট বল করে আমাদের ব্যাটসম্যানদের ওপর এমন প্রেসার তৈরি করলো যে আমাদের ব্যাটসম্যানরা না পারছিল ডিফেন্স করতে, না পারছিল বড় শট মারতে। রবীন্দ্র জাডেজাও এলেন আর গেলেন। প্রথম বলেই তিনি যখন ক্যাচ দিয়ে বসলেন, তখন কমেন্টেটররাও অবাক হয়ে বলছিলেন, ভারত কি আজ 100 রানও করতে পারবে না? পাকিস্তানের আমিরের 18 নম্বর ওভারের স্পেলটা ছিল মারাত্মক। হার্দিক পান্ডিয়া ক্রিজে ছিলেন। আমরা ভেবেছিলাম অন্তত তিনি শেষ পর্যন্ত থেকে স্কোরটাকে কিছুটা হলেও এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু আমিরের একটা শর্ট পিচ বলে হার্দিক যখন বাউন্ডারি লাইনে ক্যাচ দিলেন, তখন ভারতের কফিনে শেষ পেরেকটি যেন পোতা হয়ে গেল। পাকিস্তানি বোলারদের সেলিব্রেশন দেখে তখন মাথা গরম হয়ে যাচ্ছিল। এক একটা উইকেট পড়ছে আর তারা মাঠের মধ্যে এমনভাবে সেলিব্রেট করছে যেন কালকেই ট্রফি নিয়ে বাড়ি চলে যাবে। ইন্ডিয়ান ড্রেসিং রুমে তখন সবাই মুখ গোমরা করে বসে আছে। ভারতীয় ব্যাটসম্যানদের এই বাজে পারফরমেন্স দেখে স্টেডিয়ামে বসে থাকা ভারতীয় ফ্যানরাও তাদের গালিগালাজ করছিল। ভাবুন একবার, যেখানে 3 উইকেটে 58 রান ছিল, সেখানে এখন 96-এ 8 উইকেট। হ্যারিস রফ যখন শেষ দিকে বোলিং করতে এলেন, মনে হচ্ছিল ইন্ডিয়াকে শেষ করেই তিনি বাড়ি ফেরার প্রতিজ্ঞা করেছেন। ভারতের লোয়ার অর্ডার সেদিন পাকিস্তানের পেস অ্যাটাকের সামনে খড়কুটোর মতো উড়ে গেল। বুমরা এলেন আর প্রথম বলেই ক্যাচ দিয়ে ফিরে গেলেন। এরপর অর্শদীপ সিং কিছুটা চেষ্টা করলেন ঠিকই, কিন্তু 19তম ওভারের শেষ বলে ভারত যখন 119 রানে অল আউট হয়ে গেল, তখন সমস্ত ভারতীয় দর্শক অবাক হয়ে গেল। একটা ভারত পাকিস্তান ম্যাচে ভারত মাত্র 119 রানে অল আউট হয়ে যাবে আর 20 ওভারও খেলতে পারবে না, এটা কোনো ফ্যান স্বপ্নেও ভাবেনি। পাকিস্তানের ড্রেসিং রুমে তখন সবাই খুশি। বাবর আজম আর শাহিন আফ্রিদিরা হাসাহাসি করছে আর একে অপরের সাথে কোলাকুলি করছে। গ্যালারিতে বসে থাকা পাকিস্তানি দর্শকরা তখন আমাদের দিকে তাকিয়ে ব্যঙ্গ করে বলছিল, কি হলো ইন্ডিয়া, 120 রানও তো করতে পারলে না, কান্না করার জন্য রেডি হয়ে যাও, নয়তো এখনই স্টেডিয়াম থেকে বেরিয়ে যাও। তাদের এই টিটকিরি আমাদের রক্ত গরম করে দিচ্ছিল, কিন্তু তখন তাদের কিছু বলাও যাচ্ছিল না, কারণ সত্যিই তো আমরা খেলতে পারিনি। আসলে পাকিস্তানের জন্য সমীকরণটা একদম সহজ ছিল, 120 বলে 120 রান। আজকের দিনে টি-20 ক্রিকেটে এটা কোনো রানই না। পাকিস্তানি সমর্থকরা তো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে শুরু করে দিল যে ম্যাচ তো শেষ, এখন শুধু সময়ের অপেক্ষা। পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা যারা টিভিতে বসেছিলেন, তারা তো পেন্সিল দিয়ে হিসেব কষে বুঝিয়ে দিচ্ছিলেন যে ইন্ডিয়ার আর কোনো সুযোগই নেই। তারা ধরেই নিয়েছিল যে বাবার আর রিজওয়ান মিলে হেসে খেলে এই রানটা তাড়া করে ফেলবে। কিন্তু তারা একটা মস্ত বড় ভুল করছিল। তারা ভারতের এই বোলিং লাইন আপকে খুব হালকাভাবে নিয়েছিল। 119 রান দেখে তারা ভেবেছিল লড়াই শেষ, কিন্তু তারা ভুলে গিয়েছিল যে ভারতের হাতে 119 রান থাকলেও
বল হাতে আছে জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ আর হার্দিক পান্ডিয়া। মাঠে নেমে রোহিত শর্মা একবার পাকিস্তানি ড্রেসিং রুমের দিকে তাকালো, আর একবার স্টেডিয়ামে ভারতীয় দর্শকদের দিকে তাকালো, আর তারপর গোটা টিমকে একত্রিত করে শুধু একটাই কথা বলল, আজ আমরা খেলবো আমাদের ফ্যানদের জন্য, তাদের সম্মানকে ফিরিয়ে দেওয়ার জন্য। তাই সবাই রেডি হয়ে যাও, আজ বড় কিছু করতে হবে। পাকিস্তানের ওপেনাররা যখন মাঠে নামলো তাদের হাবভাব দেখে মনে হচ্ছিল ম্যাচটা যেন জিতেই নিয়েছে। টার্গেট মাত্র 120 রান, তাই বাবর আর রিজওয়ান রিল্যাক্স মোডে ব্যাটিং করতে নামলো। রিজওয়ান তো যেন ঠিক করেই নিয়েছিল যে রান করি আর না করি, উইকেট দেব না, এই ছিল তাদের প্ল্যান। ইন্ডিয়া শুরু থেকেই বোলিংয়ে জান প্রাণ লাগিয়ে দিচ্ছিল। আর্শদীপ আর সিরাজ প্রথম থেকেই টাইট বোলিং করলেও উইকেট আসছিল না। গ্যালারিতে তখন পাকিস্তানি ফ্যানরা নাচানাচি শুরু করে দিয়েছে। ইন্ডিয়ান ফ্যানদের অবস্থা তখন করুণ, কারণ পাকিস্তানের স্কোরবোর্ডে রান অল্প হলেও উইকেট পড়ছিল না। এই লো স্কোরিং ম্যাচে একটা কথা সবাই জানে, যে উইকেট না পড়লে ম্যাচ কখনোই জেতা যায় না। রিজওয়ান আর বাবর মিলে টুকটুক করে রান বাড়াচ্ছিলেন আর ভারতের ওপর চাপ বাড়াচ্ছিলেন। মাঝে বাবর একটা দুটো বাউন্ডারি মারছিল আর রিজওয়ান চারিদিকে বল ঠেলে দিয়ে সিঙ্গেল নিচ্ছিল। দেখে মনে হচ্ছিল এরা দুইজনই ম্যাচটাকে এক পেশে করে দিয়ে ভারতের রাতের ঘুম কেড়ে নেবে। পাকিস্তান এক একটি রান নিচ্ছিল আর আমাদের বুকের ধকপকানি ততই বাড়ছিল। কিন্তু আমাদের প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ খেয়াল করেছিলেন? রোহিত শর্মা প্রতিটা বলের পর ফিল্ডারদের পজিশন বদলাচ্ছিলেন, সিরাজ বুমরাদের কানে গিয়ে কি যেন একটা বোঝাচ্ছিলেন। আসলে ভারত তখন শুধু একটা উইকেটের অপেক্ষায় ছিল। আমরা জানতাম এই পাকিস্তানি ব্যাটিং লাইন আপের একটা বিশেষ গুণ আছে, একবার যদি ধস নামে তবে তাসের ঘরের মতো গোটা টিমই ভেঙে পড়ে। ভারত সেই সুযোগটারই অপেক্ষা করছিল। পাকিস্তান ভাবছিল তারা জিতে গেছে, কিন্তু তারা জানতো না যে জসপ্রীত বুমরা তখনও তার ম্যাজিক দেখানো বাকি রেখেছেন। পাকিস্তান তখন 5 ওভারে বিনা উইকেটে 26 রান করে ফেলেছে। বাবর আর রিজওয়ান মিলে এমনভাবে ব্যাটিং করছেন যেন মনে হচ্ছে তারা কোনো ম্যাচ খেলছে না, বরং নেট প্র্যাকটিস করছে। রান খুব বেশি না হলেও উইকেট না পড়ায় ভারতের কপালে তখন চিন্তার ভাঁজ। ঠিক সেই মুহূর্তে রোহিত শর্মা তার তুরুপের তাস জসপ্রীত বুমরার হাতে বলটা তুলে দিলেন। বুমরা যখন বল করতে রান আপ নিচ্ছেন তখন গোটা ভারত আশায় বুক বেঁধেছিল, কারণ আমাদের বিশ্বাস ছিল বুমরাই পারে কিছু একটা করতে। বুমরার সেই ওভারের প্রথম কয়েকটা বল বাবর আজম বুঝতেই পারলেন না। বিষাক্ত সুইং আর গতিতে বাবর তখন নাস্তানাবুদ। আর ঠিক তখনই এলো সেই মুহূর্ত। বুমরার একটা দুর্দান্ত লেন্থ ডেলিভারি, বাবর সেটাকে হালকা হাতে ডিফেন্স করতে চাইলেন, কিন্তু বলটা বিট করে ব্যাটের কানায় লেগে সোজা চলে গেল স্লিপে দাঁড়িয়ে থাকা সূর্যকুমার যাদবের হাতে। সূর্য যখন ক্যাচটা নিলেন তখন যেন নিউ ইয়র্কের স্টেডিয়াম ফেটে পড়ল বুমরা বুমরা স্লোগানে। বাবর আজম যখন আউট হয়ে প্যাভিলিয়নের দিকে ফিরছেন তখন লজ্জায় তার মুখ নিচু হয়ে গেল। একটু আগে যে কনফিডেন্স নিয়ে তিনি ব্যাটিং করছিলেন, বুমরার এক ছোবলেই সেটা ছবি হয়ে গেল। পাকিস্তান মাত্র 26 রানে তাদের অধিনায়ককে হারালো। তবে এই উইকেটটা পাকিস্তানের ড্রেসিং রুমে একটা স্পষ্ট বার্তা দিল যে ম্যাচ এখনও তারা জেতেনি। পাকিস্তানের বাকি ব্যাটসম্যানরা এবার একটু ভয় পেল, কারণ তারা বুঝতে পারল 120 রানের লক্ষ্য ইন্ডিয়া এত সহজে চেস করতে দেবে না। বুমরার এই উইকেটের পরেই ভারতীয় বোলারদের মধ্যে একটা আলাদা এনার্জি চলে এলো। যে সমস্ত ভারতীয় দর্শক এতক্ষণ চুপ করে স্টেডিয়ামে বসে পাকিস্তানিদের অপমান শুনছিল, তারাও গলা ফাটাতে শুরু করলো। কিন্তু পাকিস্তানিদের এখনও 9 উইকেট হাতে থাকা আর রিজওয়ানের মতো অভিজ্ঞ ব্যাটার ক্রিজে থাকায় পাকিস্তানি ফ্যানরা কনফিডেন্ট ছিল যে এই ম্যাচ তারাই জিতবে। কিন্তু কে জানতো যে এখান থেকেই এমন এক অধ্যায়ের সূচনা হবে যেটা পাকিস্তানিরা কল্পনাও করতে পারেনি। বাবর আউট হয়ে যাওয়ার পর ব্যাটিং করতে নামলেন ওসমান খান, কিন্তু বুমরার ধারালো বোলিংয়ের সামনে ব্যাট ছোঁয়াতেই যেন ভয় পাচ্ছিলেন তিনি। কোনো মতে বুমরার ওভার কাটিয়ে হাফ ছেড়ে বাঁচল ওসমান। এদিকে রিজওয়ান এখনও পাকিস্তানের জয়ের আশা বাঁচিয়ে রেখেছে। তবে রিজওয়ানের সেই পুরনো ছন্দ দেখে আমরা ভারতীয়রা বেশ খুশিই হলাম, কারণ সে যেভাবে টুকটুক করে খেলছিল তাতে আমাদের আশা ধীরে ধীরে বাড়ছিল। মাঝে মধ্যে একটা দুটো বাউন্ডারি মারলেও সিঙ্গেল রোটেশন একেবারেই করতে পারছিল না তারা, আর এটারই সুযোগ তুলছিল আমাদের ফিল্ডার আর বোলাররা। পাকিস্তান ভাবছিল তাদের কাছে রান রেট কোনো ব্যাপারই না, উইকেট থাকলে শেষ দিকে মেরে ম্যাচ গুটিয়ে দেবে তারা। কিন্তু তারা যে স্কুলে পড়েছে সেই স্কুলের হেডমাস্টার যে ভারত, সেটা বোধহয় ওসমান আর রিজওয়ানরা বুঝতে পারেনি। যথারীতি দেখতে দেখতে 10 ওভার শেষ হলো। পাকিস্তানের রান তখন 57, 1 উইকেটের বিনিময়ে। রিজওয়ান 36 বলে 27 রান আর ওসমান 14 বলে 13 রান করে মাঠে আছে।
ভারতীয় দর্শকদের টেনশন তখন এত বেশি ছিল যে বলে বোঝানো যাবে না, কারণ অর্ধেক খেলা শেষ আর সেই সকালবেলা বাবরের উইকেট নেওয়ার পর ভারতীয় বোলাররা আর কোনো উইকেট তুলতে পারেনি। দেখে মনে হচ্ছিল ভারতের সব প্ল্যান ফেল হচ্ছে, হয়তো পাকিস্তান ম্যাচটা জিততে চলেছে। এই সময় নিউ ইয়র্কের স্টেডিয়ামে অনেক ভারতীয় দর্শক পাকিস্তানি ফ্যানদের কাছে অপমানিত হওয়ার ভয়ে স্টেডিয়াম থেকে বেরিয়ে যেতে লাগলো। কিন্তু যারা টিমকে ভালোবাসে, যাদের বিশ্বাস ছিল রোহিত শর্মার ওপর, তারা সব অপমান সহ্য করেও তখনও বসেছিল। যথারীতি ড্রিঙ্কস ব্রেকে রোহিত গোটা টিমকে একত্রিত করে একটাই কথা বলল যে এরকম ম্যাচ আমরা অনেক জিতেছি, তাই নিজের ওপর বিশ্বাস রেখে বাকি 10টা ওভার জান লাগিয়ে দাও। এবার রোহিত বল তুলে দিল অক্ষর প্যাটেলের হাতে। অক্ষর প্যাটেলের প্রথম বলেই এলবিডব্লিউর জোরালো আবেদন, আম্পায়ার ভারতের আবেদন খারিজ করে দিল। কিন্তু একটুও সময় নষ্ট না করে রোহিত সাথে সাথে রিভিউ নিলেন, আর রিভিউতে স্পষ্ট দেখা গেল এটা পরিষ্কার আউট। আম্পায়ার নিজের ভুল স্বীকার করে আউট দিলেন। উসমান খান ব্যাক টু প্যাভিলিয়ন। পাকিস্তানের ড্রেসিং রুম এবার নড়ে চড়ে বসলো। মাঠে নামলো পাকিস্তানের পাওয়ার হিটার ফাকার জামান। জামান এসে দুটো বাউন্ডারি মেরে ভারতীয়দের বুকে একটু ভয় ধরিয়ে দিল। তবে সাপ ছোবল দেবার আগেই হার্দিক পান্ডিয়া বিন বাজিয়ে তাকে খাঁচায় বন্দি করলো। জামান ফিরল মাত্র 13 রান বানিয়ে। অন্যদিকে রিজওয়ানের পা তখন রীতিমতো কাঁপছে। একের পর এক বল ডট খেতে খেতে তার মাথায় এমনিই খারাপ, আর তার ওপর এরকমভাবে একের পর এক উইকেট পড়েই যাচ্ছে। ক্যাপ্টেন বাবর খুব ভালোভাবেই বুঝতে পারল অবস্থা খুবই খারাপ, তাই সে ব্যাট করতে পাঠালো ইমাদ ওয়াসিমকে। পাকিস্তানি দর্শকরা এখনও আশা রাখছিল যে তাদের বীরপুরুষ রিজওয়ান ম্যাচটি জিতিয়ে দেবে। 14 ওভারে পাকিস্তানের রান দাঁড়ালো 80, অর্থাৎ 36 বলে করতে হবে মাত্র 40 রান। সত্যি বলতে তখন আমরাও নিজেদের মধ্যে আলোচনা করছিলাম যে রিজওয়ান যেহেতু সেট হয়ে গেছে, তাই সে ম্যাচটাকে বের করে দিলেও দিতে পারে। এই আলোচনা জাস্ট চলছেই, ঠিক তার মাঝখানে এমন একটা ঘটনা ঘটলো যেটা কেউই কল্পনা করতে পারেনি। রিজওয়ান তখন 43 বলে মাত্র 31 রান করে ব্যাট করছে। বোলিংয়ে জসপ্রীত বুমরা। রিজওয়ানকে তখন একটু কনফিডেন্টই দেখাচ্ছিল, কিন্তু বুমরার প্রথম বলেই সব কিছু চুরমার হয়ে গেল। প্রথম বলেই ইনসুইং, রিজওয়ান আড়াআড়িভাবে শট খেলতে গেল, কিন্তু বল ব্যাটকে ফাঁকি দিয়ে সোজা তার স্টাম্প উড়িয়ে দিল। সাথে সাথে স্টেডিয়াম থেকে শুরু করে গোটা ভারত যেন লাফিয়ে উঠল। একটা বিশাল বড় উইকেট। রিজওয়ান হাঁটু গেড়ে পিচের ওপর বসে পড়লেন। তার সেই অসহায় মুখটা দেখে মনে হচ্ছিল তিনি যেন নিজের চোখে বিশ্বাসই করতে পারছেন না যে তিনি আউট হয়ে গেছেন। ওদিকে বুমরার হুঙ্কার আর ইন্ডিয়ান প্লেয়ারদের সেই পাগল করার সেলিব্রেশন দেখে গোটা পাকিস্তান ভয়ে কাঁপছিল। রিজওয়ান আউট হওয়া মানেই পাকিস্তানের মিডল অর্ডারের হাড়ি ভেঙে যাওয়া। পাকিস্তানি ড্রেসিং রুমে তখন আতঙ্ক ছড়িয়ে পড়ল। এই উইকেটটাই ছিল ম্যাচের আসল টার্নিং পয়েন্ট। এরপরেই পাকিস্তান বুঝতে পারল যে নিউ ইয়র্কের এই পিচে বুমরার সামনে দাঁড়ানো মানে বাঘের মুখে হাত দেওয়া। রিজওয়ানের মতো একজন সেট ব্যাটসম্যান যখন প্যাভিলিয়নে ফিরলেন, তখন পাকিস্তানের বাকি ব্যাটসম্যানদেরও পা কাঁপা শুরু হলো। পাকিস্তান 83-তে 4, জিততে দরকার 30 বলে 37 রান। তখনও পাকিস্তানের কাছে ব্যাটসম্যান ছিল, জেতার সুযোগও ছিল, কিন্তু ছিল না একটা জিনিস। সেটা জানেন কি? কনফিডেন্স। এখন ইন্ডিয়ার মতো বড় টিমের সামনে দাঁড়িয়ে পাকিস্তানের 2 নতুন ব্যাটসম্যান শাদাব খান আর ওয়াসিম, ভয়ে তাদের প্যান্ট ভিজে যাওয়ার মতো অবস্থা। একে তো সব বড় বড় ব্যাটসম্যানরা তাদের একা ফেলে চলে গেছে, তার উপর বুমরার ভয় তাদের জন্য ভেতর থেকে শেষ করে দিচ্ছিল। এবার বল হাতে এলো হার্দিক পান্ডিয়া। তার চোখে মুখে ছিল সেই পুরনো সোয়াগ। হার্দিক সেদিন শুধু বল করেননি, তিনি যেন পাকিস্তানি ব্যাটসম্যানদের সাথে একটা মাইন্ড গেম খেলছিল। শর্ট পিচ বল আর গতির হেরফের করে তিনি শাদাব খানকে প্যাভিলিয়নে পাঠালেন। ওদিকে অক্ষর প্যাটেলকে আনা হয়েছিল রানের গতি কমিয়ে পাকিস্তানের দম বন্ধ করে দেওয়ার জন্য। অক্ষর সেদিন ঠিক সেটাই করলেন। একটার পর একটা ডট বল করে তিনি পাকিস্তানি ব্যাটসম্যানদের ওপর এত প্রেশার বানালেন যে তারা না পারছিল সিঙ্গেল নিতে, না পারছিল বাউন্ডারি মারতে। পাকিস্তানিরা তখন ক্রিজে দাঁড়িয়ে কেবল দর্শকদের গালাগালি খাচ্ছিল। ইমাদ ওয়াসিম আর ইফতিকার চাচার মতো তথাকথিত অলরাউন্ডাররা সেদিন অক্ষরের ঘূর্ণিপাকে পড়ে একদম দিশেহারা হয়ে গেল। ওই সময় পাকিস্তান রানের জন্য হাহাকার করছিল। ভারতের বোলাররা রান দেওয়া তো দূরের কথা, বল টাচই করতে দিচ্ছিল না পাকিস্তানিদের। একটার পর একটা ওভার যখন মেডেন বা 3-4 রানের হচ্ছিল, তখন পাকিস্তানের ড্রেসিং রুমে বসে থাকা কোচ গ্যারি কাস্টানো রাগে নিজের টুপিটা খুলে ছুঁড়ে ফেলে দিল।
আসলে হার্দিক আর অক্ষর মিলে মিডল ওভারগুলোতে পাকিস্তানকে এতটাই ব্যাকফুটে ঠেলে দিয়েছিল যে সমীকরণটা ধীরে ধীরে পাকিস্তানের নাগালের বাইরে চলে যাচ্ছিল। যে রানটা একসময় জলভাত মনে হচ্ছিল, এখন সেটাই পাহাড়ের সমান উঁচু মনে হতে লাগলো। ম্যাচ এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়ে গেল যেখানে টেনশন হওয়াটা খুবই স্বাভাবিক। শেষ 12 বলে পাকিস্তানের দরকার 21 রান। ক্রিজে তখন ইফতিকার আহমেদ আর ইমাদ ওয়াসিম, যাদের পাকিস্তানে বড় বড় 6 মারার জন্য ফিনিশার বলা হয়। কিন্তু রোহিত শর্মার হাতে তখনও একটা ব্রহ্মাস্ত্র বাকি ছিল, আর তার নাম জসপ্রীত বুমরা। 19তম ওভারটা যখন বুমরা করতে এলেন, পুরো গ্যালারিতে পাকিস্তানি সমর্থকদের গলা যেন শুকিয়ে গেল। পাকিস্তানিরা জানতো এই ওভারটা যদি তারা রান না করতে পারে তাহলেই সব শেষ। বুমরার সেই ওভারটা ছিল সত্যিকারের একটা মাস্টার ক্লাস। প্রথম 3টে বলে তিনি মাত্র 2-3 রান দিলেন। পাকিস্তানি ব্যাটাররা বলের নাগালি পাচ্ছিল না, আর এবার বুমরা তার মরণ কামড় দিল। একটা দুর্দান্ত ফুলটস বল ইফতিকার মারতে গেলেন, আর ডিপ স্কোয়ার লেগে দাঁড়িয়ে থাকা অর্শদীপ সিং সেই ক্যাচটা তালুবন্দি করলেন। বুমরা ওই ওভারে মাত্র 3 রান দিয়ে একটা উইকেট নিলেন। ভাবুন একবার, 19তম ওভারের মতো হাই ভোল্টেজ ওভারে মাত্র 3 রান, তাও আবার 1 উইকেটের সাথে। এবার হিসাব দাঁড়ালো শেষ ওভারে 18 রান। পাকিস্তানের হাতে ছিল 4 উইকেট। বল হাতে নিলেন তরুণ অর্শদীপ সিং। গ্যালারিতে তখন হাজার হাজার ভারতীয় ফ্যান প্রার্থনায় বসে গেছেন। অর্শদীপের প্রথম বলেই ইমাদ ওয়াসিম ক্যাচ দিয়ে বসলেন, আর ঋষভ পান্ত সেই ক্যাচটা ধরতেই পাকিস্তানের সব আশা যেন শেষ হয়ে গেল। ব্যাটে নামলো বোলার নাসিম শাহ। 5 বলে দরকার 18 রান। অর্শদীপ তার পরের 2টো বলে মাত্র 2 রান দিলেন, অর্থাৎ 3 বলে দরকার 16 রান। ওভারের চতুর্থ আর পঞ্চম বলে আনএক্সপেক্টেড ভাবে নাসিম শাহ পরপর 2টো 4 মারল অর্শদীপকে। কিন্তু তখন আর কিছুই করার ছিল না, কারণ 1 বলে দরকার ছিল 8 রান। অর্শদীপ শেষ বলে দিলেন মাত্র 1 রান। যে ম্যাচটা পাকিস্তান অনায়াসেই জিততে পারত, সেটা ভারত তাদের মুখের সামনে থেকে ছিনিয়ে আনলো। নাসিম শাহ কাঁদতে কাঁদতে মাঠ থেকে বেরিয়ে গেল। পাকিস্তানের বিপক্ষে 119 রান ডিফেন্ড করে জয়, এটা একমাত্র টিম ইন্ডিয়ার পক্ষেই সম্ভব। পাকিস্তানি ফ্যানরা যারা শুরুতে কলার তুলে আমাদের অপমান করেছিল, তারা তখন মাথা নিচু করে স্টেডিয়াম থেকে পালাচ্ছিল, আর আমাদের সমর্থকরা তখন তেরঙ্গা উঁচু করে চিৎকার করে বলছিল, বাপ বাপ হোতা হে। 9 জুনের সেই দিনটা ক্রিকেট ইতিহাসে লেখা থাকবে ভারতের সেই অবিশ্বাস্য কামব্যাক আর পারফরমেন্সের জন্য। বন্ধুরা, আপনাদের কি মনে হয় পাকিস্তানের আসল বাপকে? নিচে কমেন্ট করে জানান। আর জসপ্রীত বুমরার এই পারফরমেন্সের জন্য ভিডিওটিকে একটি লাইক তো করাই যায়। এছাড়াও এরকম ক্রিকেটের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।